এই দিন দিন নয় আরো দিন আছে। এই দিন দিন নয় আরো দিন আছে। এই দিনের নিয়ে যাব সেই দিনেরও কাছে। এই দিনের নিয়ে যাব সেই দিনেরও কাছে। নমস্কার শ্রদ্ধেয় দর্শকবৃন্দ। বিগত দিনে ক্ষমতায় থাকা পশ্চিমবঙ্গের বিগত দিনে ক্ষমতায় থাকা তৃণমূলের ভারপ্রাপ্ত নেতাদের একের পর এক দুর্নীতির বাসা প্রকাশ্যে আসায় এই উক্তিটি খুব মনে পড়ছিল। এই দিন দিন নয় আরো দিন আছে। এই দিনের নিয়ে যাব সেই দিনেরও কাছে। মনে রাখা উচিত ছিল যে এক মাঘে শীত যায় না। দর্শকবৃন্দ, সারাদিন ধরে মোবাইলে যে হারে একের পর এক চিত্র উঠে আসছিল এবং টেলিভিশনের পর্দায় এখনো অব্দি যা ছবি ভেসে আসছে, শুধু একের পর এক কতগুলো মন্ত্রী আটক, সাধারণ বিধায়ক, সাধারণ কাউন্সিলর, এদের কথা ছেড়ে দিন, কতগুলো মন্ত্রী আটক হয়েছে দেখুন। সম্প্রতি আজকের কি মজাদার একটা বিষয়, সারাদিন ধরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রাক্তন মন্ত্রী উত্তরবঙ্গের প্রাক্তন উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ব্যাপারটা শোনা যাচ্ছে। এরা হয়তো জানি না সঠিক কি ভুয়ো খবর, তিনি নাকি অ্যাম্বুলেন্সে করে কোথাও গিয়ে মানে নিজের চেষ্টা করছিলেন হয়তো গা এ করার। যাই হোক, সত্যতা আমি যাচাই করিনি, কিন্তু এর পাশাপাশি যেগুলো দেখা যাচ্ছে, যেগুলো আপনারা এর আগেই দেখেছেন, তৃণমূলের বিদ্রোহী বিধায়কের যে কি পরিস্থিতি, তৃণমূল একে ভেঙে একেবারে ছন্ন বিচ্ছন্ন হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের চরম ভাঙন। তৃণমূল ভবনের মালিক, হ্যাঁ, আরেকটা খবর সামনে উঠে এসেছে, ওই যে বাইপাসের ধারে তৃণমূল ভবন বলে যে তৃণমূল ভবন, সে তৃণমূল ভবনের মালিক মনতোষ সাহা বাড়িটি খালি করে দেওয়ার দাবি জানান। ভাবতে পারছেন? কেউ কোনোদিন ভাবতেও পারেনি যে এমন দশা আসতে পারে এই গত 4 মের আগে পর্যন্ত। হ্যাঁ, তৃণমূল ভবনের যে বাড়িটি, সেই বাড়িটির মালিক, অর্থাৎ সেই বাড়িটি কিন্তু তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি ছিল না, মালিক মনতোষ সাহা বাড়িটি খালি করে দিতে বলেছেন। এবং এখানেই শুধু শুরু নয়, এখানেই শেষ নয়, এরকম বিভিন্ন জায়গায়, সেখানে আর বলার কোনো জায়গা ছিল না। কারণ হচ্ছে সেগুলো কোনো মালিকানা বা কোনো ব্যক্তি সম্পত্তির উপরে পার্টি অফিস গড়ে ওঠেনি। সেরকম একাধিক পার্টি অফিস এখন তৃণমূলের কাছ থেকে বেদখল হয়ে চলেছে। এগুলো তৃণমূল ভবনের ঘটনা। 20 জন বিক্ষুব্ধ সাংসদ, হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদ ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এনসিপিআই এর সঙ্গে যোগ দিতে চাইছেন। আর ওদিকে আবার পাশাপাশি 80 জন বিধায়ক, হ্যাঁ 80 জন নির্বাচিত বিধায়ক দলের সাম্প্রতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন না। ভাবতে পারছেন? যখন দল একেবারে শূন্য ছিল 1998 সালে, সম্ভবত 1998 সালে যখন দল একেবারে কিছুই ছিল না বললে চলে, সেই সময় দলের নেত্রীদের এরকম মনোভাব ছিল না, যেটা আজকের 80 জন প্রার্থী জয়ী হওয়ার পরেও, হ্যাঁ, পশ্চিমবাংলার বুকে 294টার মধ্যে 80টা সিট জেতার পরেও সেই মনোভাব দেখা যায়নি, যেটা শূন্য থেকে শুরু করার সময় তৃণমূলের কর্মীবৃন্দ, নেতা নেত্রীদের ভিতরে যে
মনোবল দেখা যেত। এটা কেন হবে? এটা কেন হবে? এর নেপথ্যে কি ছিল? এর ইতিহাস কি? এর কেন এই ভাঙন লেগেছে? এর জবাব কিন্তু আজ এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, দলের সুপ্রিমো মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এই জবাব দিতে পারছেন না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই জবাব দিতে পারবেন, কিন্তু তার জবাব দেওয়ার মতো পরিস্থিতি নেই, কারণ তার শুধু ডিম আতঙ্ক। কারণ হচ্ছে পরশুদিনও তাকে টেলিভিশনে দেখলাম, দিনের বেলায় এয়ার কন্ডিশন গাড়ি চড়ার জন্য তিনি ছাতা ব্যবহার করছেন। কারণটা বুঝতে হবে। কারণটা গাড়িতে ওঠার সময় বা নামার সময় যদি কেউ ডিম মেরে দেয়, যদি কেউ ডিম মেরে দেয়, এই ডিম সংস্কৃতি কোথা থেকে আসলো? এটাও একটা বড় রহস্য। দেখুন, তৃণমূল কংগ্রেস এমন একটা দল, এই দল শুরু থেকে শেষ পর্যন্ত যা করেছে সব সততার সাথে করেছে, বুঝলেন? যা করেছে সব সততার সাথে। রাজনীতি রাজনীতিতে নোংরামো করেছে সততার সাথে। রাজনীতিতে কিভাবে সাহিত্য জগৎ, শিল্প মহল, সঙ্গীত মহল সবাইকে একত্রিত করে রাজনীতি কিভাবে করা যায় সেটা তিনি সততার ভাবে করেছেন। চুরি, চিটিংবাজি, খুন, ধর্ষণের সাথে উদ্বুদ্ধ হওয়ানোর জন্য যা যা করার সব সততার সাথে করেছেন। তাই এই দল একেবারে চলে যাওয়ার সময় একদম শেষ প্রান্তেও যা যা করছেন সব অত্যন্ত নিখুঁত ভাবে সততার সাথে করেছেন। তাই সেই কারণে হয়তো তিনি অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মতো যখন দল একেবারে পরিপূর্ণ হেরে যায় এবং পদত্যাগ করতে হয়, তখনও তারা পদত্যাগ করতে পারেননি। তাদের সেই সততার জায়গা থেকে তারা শেষ পর্যন্ত ইতিহাস রচনা করে যাওয়ার চেষ্টা করেছেন, যারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে তিনি তার একজন প্রয়াত কর্মীকে দেখতে যাওয়ার সময় সেখানকার মানুষদেরকে হয়তো বলে রেখেছিলেন যে, আমি এই হয়তো কথাটা এই কারণে বলছি যে তিনি বলেছিলেন, কারণ হচ্ছে সিসিটিভি ফুটেজ এবং তদন্তের নিরিখে উঠে এসেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে যারা ডিম ছুঁড়েছিল তারা কিন্তু কেউই ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত নয়, এবং একেবারে নিরঙ্কুশ সাধারণ মানুষ এমনটাও নয়। এবং দেখা যাচ্ছে পরিষ্কার যে তারা অনেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস দলের সাথে ওতপ্রোতভাবে দিনের পর দিন, বছরের পর বছর যুক্ত ছিলেন। তাই এ থেকে ধরে নেওয়া যাচ্ছে যে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হয়তো তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আমরা ভোটে হেরে যাওয়ার পরে আমরা যে রাজনীতিটাকে টিকিয়ে রাখবো তার জন্য তো কোন রকম কোনো একটা ইস্যু প্রয়োজন। কিন্তু আমরা হেরে গেছি, কিন্তু শাসক দল তো আমাদেরকে মারধর করছে না, অত্যাচার করছে না, ইটপাটকেল ছুটছে না, তাহলে কোন ইস্যুতে আমরা রাজনীতি শুরু করব? সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো তিনি বলেছিলেন যে হ্যাঁ তোরা না আমাকে, আমি যাব, তোরা না আমাকে এরকম ডিম ছুড়বি, কারণ ডিম ছুড়লে তো আমার গায়ে অতটা লাগবে না, আমাকে অসুস্থ হতে হবে না, আমি একটু অভিনয় টভিনয় করবো, এবং মরার মানে একেবারে দলটা মৃত ঘোষণা করার আগে পর্যন্ত সে একটা ইতিহাস রচনা করে যাচ্ছে, এবং সেটা সততার সাথে, যেহেতু সততার প্রতীক বলে কথা, এবং তাদের ছত্রছায়ায় এই দলটা চলেছে এতদিন। সেই জায়গাটায় এই ডিম বর্ষণ সংস্কৃতি পশ্চিমবাংলার বুকে চালু হয়েছিল। আহ, এটাই বলতে আসা যে এই যে রাজনৈতিক দলের যে তৃণমূল কংগ্রেস নামক যে দলটি, এই দলটি কখন কিভাবে বিস্তার লাভ করলো এবং কিভাবে সর্বভারতীয় দলের স্বীকৃতি পেল বা পাওয়ার আগেই ফুটুস করে ঝরে গেল, এটাই বিস্তারিত খানিকটা টুকিটাকি বলতে আসলাম। আপনাদের যদি কিছু বলার থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ফেসবুক এবং ইউটিউবে সকল শ্রদ্ধা ভজন ব্যক্তিবর্গের প্রতি আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি এবং সমাজ সচেতক ও রাজনৈতিক বিশ্লেষক কবি সুব্রত মিত্র। ধন্যবাদ, নমস্কার।